কিছু ইমার্জেন্সি রোগীর পরিবার গণ কেবিনের বাহিরের বেঞ্চে বসেছিল। তারাও অবাক হলো কিছুটা, কারণ রাত তখন 1টার কাছাকাছি। হঠাৎ এত রাতে কারো হঠাৎ চিৎকারে একটু ঘাবড়ে যাওয়ার কথাই সব। নিস্তব্ধ ক্রমাগত ডাকে দুজন নার্স দ্রুত এগিয়ে গেল। তাসফিকে যথাযথ চিকিৎসার মাধ্যমে কেবিনে দেওয়া হলো। তাসফির শরীর খুব দুর্বল। তাসফির এক হাতে স্যালাইন দেওয়া, অপর হাতে সে নিজের মুঠোয় পুড়ে তাতে মাথা ঠেকিয়ে বসে রইল ওর পাশেই। মাহিন ফোন করলো বাসন্তীর নম্বরে। এতটা সময় সবাই ড্রয়িং রুমে বসে অপেক্ষার প্রহর গুনছিল। মাহিনের ফোন পেতেই সবাই উত্তেজিত হয়ে পড়ল। শেষে আয়েশাই কলটা ধরল। তাসফিকে পাওয়া গিয়েছে শুনে সবার অশান্ত মন মুহূর্তে যেন শান্ত হলো। ঘাড়ের উপর থেকে টনকে টনের বোঝা নেমে গেল এক নিমিষে। আয়েশা ছুটল দাদুকে জানাতে। সবাই এখনই বের হবে হসপিটালের উদ্দেশ্যে, আর বসে থাকার কোনো মানে হয় না। অসুস্থ শরীরে দাদুও বায়না করলো যেতে, কিছুতেই তাকে মানানো গেল না। অতঃপর শুধু রুম্পাকে রেখে যাওয়া হলো পান্নার কাছে। মেয়েটা কাকিয়ার জন্য কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তার উপর এমনিতেই সারাদিন কাকিয়া নাম জপ করতে থাকে, কাকিয়াকে বাড়িতে আনো বাড়িতে আনো বলে। সবাই হসপিটালে আসতেই নিস্তব্ধ গম্ভীর নির্লিপ্ত স্বরে বলল, তোমরা আমার জোট বেঁধে বসেছে কেন? এতজন তো একসঙ্গে কেবিনে থাকলে সমস্যা হবে। অনিমা বেগম ছেলের কথায় বেজায় বিরক্ত হলো। দেখো ছেলের কাণ্ড, নিজে বউয়ের চিন্তায় চোখ মুখ কেমন পাংশুটে বর্ণ করে ফেলেছে, আর তাদের বলছে জোট বেঁধে এসেছে কেন। সুফিয়া বেগম এগিয়ে গিয়ে নাতির কান মলে দিয়ে বলল, কেন রে হতচ্ছাড়া, বউ কি তোর একার নাকি? আমাদের নাতি বউ মেয়ে সে, বুঝলি? দেখি সর তো, তুই সর, যা বাইরে যা, তোকে দিয়ে আর কোনো কাজ নেই। আমরা সবাই ঠিক আছি, তুই বেশি মানুষ হয়ে গেছিস। যা বাইরে যা তো দেখি, অনেক দেখছিস, আর দেখুন লাগবো না। এত দেখে কি হবে? ওই তোর বাপের দেওয়া কাগজে সই করে দিস, তাহলেই সব শেষ। যা যা। নিস্তব্ধ পুনরায় ডিভোর্সের কথা শুনে রাগে চোয়াল শক্ত করে নিল। সে যে মেয়েটাকে উদ্ধার করলো তাতে তার কোনো দামই নেই। এখন সে বাইরের মানুষ, তাকে কোনো কাজেই দরকার নেই। ফুঁসে উঠে কিছু বলতে নিবে, আর তখন তার আগেই পুনরায় নিজেকে শান্ত করে নিল সে। তাসফির আওড়ানো তখনকার বাক্যগুলো মনে করে বাঁকা হাসল। তবে সে জানে না সেগুলো কতদূর সত্য। সুস্থ হলে সে নিশ্চিত বোকা মেয়েটা নিজ থেকে কিছুতে তখনকার বলা কথাগুলো স্বীকার করবে না, সে যে বলেছে ওসব কথা। বজ্জাত মেয়েটাকে সে হাড়ে হাড়ে চেনে, মুহূর্তের মাঝে সব অস্বীকার করে নেবে। এক সেকেন্ডও লাগবে না, না বলুক সে ঠিক বলিয়ে নিবে। তাসফির জ্ঞান ফিরল প্রায় 4টার দিকে। হাতের স্যালাইনও শেষ। সবাই তার শিউরে বসা, শুধুমাত্র নিস্তব্ধ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে তাসফির সামনে যাওয়ার সাহস করে উঠতে পারছে না। মেয়েটাও তাকে কেমন দেখেও না দেখার ভান করছে। দেখো, এমনি এমনি তো আর সে অসভ্য অসভ্য বলে বলে না। তাসফি একবার আর চোখে নিস্তব্ধকে দেখে গমগমে স্বরে বলল, দাদু, তোমার নাতিকে বলো কেবিন থেকে বেরিয়ে যেতে। আমি তাকে আমার চোখের সামনে দেখতে চাই না। নিস্তব্ধ চোখ বড় বড় করে নিল অসভ্য মেয়েটার কথা শুনে। যে তাকে বাঁচালো তাকেই বেরিয়ে যেতে বলছে, কত বড় সাহস! কলিজায় কিছু বলতে এগিয়ে যাবে তার আগেই সুজন আর মাহিন ওকে পেছন থেকে জাপটে ধরল। নয়তো দেখা যাবে দুটো এখানেই আবার ঝগড়া করে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। ওরা ভেবে পাচ্ছে না কিছুক্ষণ আগেই কি মহব্বত দেখালো দুটোর মাঝে, আর এখনই আবার শুরু হয়ে গেল। উফ, আর পারা গেল না এদেরকে নিয়ে। মাহিন সায় দিয়ে বলল, হ্যাঁ ভাই চল, তোর এখন রেস্ট দরকার, একটু ফ্রেশ হয়ে নে, তারপরে আবার আসবি চল। নিস্তব্ধ আর কোনো উত্তর না দিয়ে ওদের ছাড়িয়ে নিজে থেকেই হনহন করে হেঁটে চলল নিজের চেম্বারে। সারা রাত ধকলের ক্লান্তিতে নিস্তব্ধ ফ্রেশ হয়ে চেয়ারে বসে চোখ বুঝতেই কখন ঘুমিয়ে পড়লো বুঝতেও পারল না। নিস্তব্ধ যখন চোখ খুললো ঘড়িতে তখন 8টা বাজছে। সে চট করে উঠে দাঁড়ালো। এতটা সময় কখন ঘুমালো ও? দ্রুত তাসফিরের কেবিনের নিকট পৌঁছালো। দরজা খুলতেই যা দেখলো তাতে তার চোখ মুখ লাল হতে শুরু করলো। নিস্তব্ধ রাগে চোয়াল শক্ত করে চেয়ে রইল তাসফি ব্যতীত খালি কেবিন দেখে। রাগে চিরবিরিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার বউ কোথায়? অনিমা বেগম নির্লিপ্ত কণ্ঠে বলল, চলে গেছে। চলে গেছে মানে? বাসন্তী এবার বিরক্তি নিয়ে বলল, উফ, চলে গেছে মানে চলে গেছে ভাই, তার বাড়িতে চলে গেছে। এত প্রশ্ন কেন করছিস ভাই? দেখছিস না গুরুত্বপূর্ণ আলাপ করছি। নিস্তব্ধ ঝাড়ি মেরে চোয়াল শক্ত করে বলল, সে চলে গেছে তো তোর এখানে বসে থেকে কি করছিস? লুডো খেলছিস? কীর্তন হচ্ছে এখানে? সার্কাস চলছে? তোরও 5 মিনিটের সঙ্গে ব্যাগ গোছা, বুঝে তার সাথে চলে গেলেই পারতিস।
অসভ্য মেয়েটা তার জীবনটা তেনা তেনা করে তবেই ছাড়বে, সেটা দেখছে। বড় চিৎকার করে বলল। তোমরা এতটা অকৃতজ্ঞ কি করে বলো তো? অসুস্থ কি করে যেতে দিলে? আয়শা নির্লিপ্ত কণ্ঠে টিপ্পনি কেটে বলল। দেওরজি, তোমার বউ কোনো ছোট বাচ্চা নয় যে আমাদের কথা শুনে বসতে বললে বসবে আর চলতে বললে চলবে। তার ইচ্ছে হয়েছে তাই গিয়েছে, সিম্পল। এই সিম্পল কথা বুঝতে পারছো না আমার দেওরজি? আহারে বেচারা। কলেজের পরিবেশ আজ ভীষণ গরম। তারই ইঙ্গিত পেয়ে গেট দিয়ে সকল শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় হুলস্থুল বাঁধিয়ে ঢোকার সাহস পাচ্ছে না, চুপচাপ স্বল্প কদমে হেঁটে যাচ্ছে। আজ বোধহয় ক্লাস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চারপাশে সকলের চুপি চুপি ফিসফাস ধ্বনি। 11টায় মিটিং ডাকা হয়েছে। কলেজের অধ্যয়নরত সকল শিক্ষককেই সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারো কারো মুখ থেকে মিটিংয়ের কারণ টুকরো টুকরো বের হয়ে আসছে। কেউ বলছে কাল নাকি মর্গে এক শিক্ষার্থীকে হাত পা মুখ বেঁধে আটকে রাখা হয়েছিল। বেঁধে রাখা হয়েছিল, তাও আবার কোথায়? মর্গে। সেটা শুনে সব শিক্ষার্থী শিউরে উঠেছে। মেডিকেল শিক্ষার্থীর জন্য মর্গ একটি আতঙ্কের স্থান, আর সেখানেই কিনা কাউকে বেঁধে রাখা হয়েছিল, তাও অর্ধরাত পর্যন্ত সেই শিক্ষার্থী ছিল সেখানে। আদতেও সেই শিক্ষার্থী এখন পর্যন্ত বেঁচে আছে তো? সকলের মনে তখন প্রবল শঙ্কা, আতঙ্কে সবাই হাঁসফাঁস করছে। কেউ বলছে কাকে আটকে রাখা হয়েছিল বলতো, সে ছেলে নাকি মেয়ে? কেউ বলছে মেয়ে তো কেউ বলছে ছেলে। কেউ বলছে সে কোথায় আছে এখন, আবার কেউ বলছে হসপিটালেই ভর্তি। সর্বোপরি সবাই ভীষণ কনফিউশনে ভুগছে। আর যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে খুঁজে বের করে করে। তাই তারা আরো আতঙ্কে আছে। কেউ বলছে এই চল না দেখে আসি মেয়েটা কে হতে পারেন, কি শত্রুতা ছিল তার কারো সাথে। মানে তাসফিকে আটকে রাখার খবর দাবানলের মতো পুরো কলেজে সকলের নিকট পৌঁছে গিয়েছে। অনেকে আবার দারোয়ানের কাছে থেকে জানতে পেরেছে নিস্তব্ধ নাকি নিজে সারাটাক্ষণ পাগলের মতন এদিক থেকে ওদিক খুঁজে খুঁজে তবে বের করেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নাকি বলেছে মেয়েটাকে না পাওয়া তার জীবন মরণের প্রশ্ন। তা শুনে শিক্ষার্থীরা আরো কৌতূহলী হয়ে উঠেছে যে তাদের এমন একজন ইন্ট্রোভার্ট অ্যাটিটিউডওয়ালা গম্ভীর স্যারের একজন মেয়ের জন্য জীবন মরণ প্রশ্ন। ভীষণ আশ্চর্যজনক কথাবার্তা। ঘটনা কি আসলেই সত্য? কতটুকু সত্য? আর সত্য হলে কেই বা সে সৌভাগ্যবতী রমণী যার জন্য তাদের গম্ভীর স্যার পাগলপাড়া হয়ে গিয়েছিল। সবাই মেয়েটাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। কেউ কেউ তো সাহস করে দেখতেও গিয়েছিল, কিন্তু নার্স কিছুতেই ঢুকতে দেয়নি। কলেজের সবার মাঝে তখন আতঙ্ক, উৎকণ্ঠা, উত্তেজনা, জেলাসি, হিংসা, ভয়, সকল অনুভূতি মিলেমিশে একাকার। তাই তারা কোনটা প্রকাশ করবে এবং করবে না সেটাই ভেবে পাচ্ছে না। আজ ওই মেয়েটাকে আটকে রেখেছে, কাল যদি তাদের মধ্যে থেকে কাউকে একইভাবে আটকে রেখে ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তখন কি হবে? সবচেয়ে বেশি সকলের মনে এই ভয়টাই কাজ করছে, কারণ এরকম কাজ আগে কেউ ঘটায়নি। তাই তো সকলের মনে উত্তেজনাটা একটু বেশি। 11টার মিটিং কি হয় তারা জানতে উদ্গ্রীব হয়ে আছে। মাছের কাটা গলার মাঝে তাদের হাঁসফাঁস করছে। নিস্তব্ধ স্যার নাকি বলেছেন কলেজের ভেতরের কারোরই এই কাজ। আজ কলেজে যারা আসবে কেউই যেন বাইরে না যায়, সকলকে থাকতে বলেছে। গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কি এক অসহ্য যন্ত্রণা। আশা, আরাধ্য, স্বর্ণিধি কলেজে এসে এসব শুনতে আতঙ্কে আটখানা হয়ে আছে তারা। কেউ না জানলেও তারা খুব ভালো করে বুঝতে পেরেছে এটা তাদের প্রাণপ্রিয় বান্ধবী তাসফি ব্যতীত আর কেউ হতেই পারে না। কারণ কাল সন্ধ্যা থেকেই তাসফির হদিস পাওয়া যাচ্ছিল না। ওরা দৌড়ে গেল নিজেদের প্রাণপ্রিয় বান্ধবীর দর্শন পেতে। যদিও তারা শুনেছে কাউকে ক্যাবিনে অ্যালাউ করছে না, তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কি। ওরা তিনজন তাসফির কেবিনের সামনে এসে নার্সকে অনুরোধ করছে ভেতরে ঢুকতে দিতে বলছে। তারা ওর কাছের মানুষ, কিন্তু অ্যাপ্রন পড়া দেখে ওদের শিক্ষার্থী ভেবে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। আসলে সকালে নিস্তব্ধকে যখন সবাই বলল তাসফি বাড়ি চলে গিয়েছে, সবাই তাকে মিথ্যা কথা বলেছিল। তাসফি ওয়াশরুমে গিয়েছিল। নিস্তব্ধকে বাজিয়ে দেখতে তারই ফায়দা লুটেছিল সকলে। নিস্তব্ধ সব বুঝতে পেরে তখন রাগে কটমট করতে করতে নিজের চেম্বারে ফেরত এসেছিল। নিস্তব্ধ তখনই তাসফির কি অবস্থা দেখতে এসেছিল। নিস্তব্ধকে দেখতে পেয়ে তিনজন একটু আশার আলো দেখলো। নার্সগুলো বড্ড বেয়াদব, তারা কি আর মিথ্যে কথা বলছে নাকি? ওরা জানে না নিস্তব্ধ স্যার তাদের কথা মানবে কিনা, তবু বলে দেখতে সমস্যা কোথায়। ওরা তিনজন ভয়ে ভয়ে নিস্তব্ধকে বলল। আশা অনুরোধ করে বলল, স্যার আপনি তো জানেন আমি ওর বান্ধবী, প্লিজ স্যার। নিস্তব্ধ ওদের দিকে ভ্রু কুঁচকে তাকালো, অতঃপর বিরক্ত মুখভঙ্গি করে বলল, যাও, তবে বেশি সময় নয়।
আশা আর স্বর্ণিধি ভেতরে ঢুকে গেল। আরাধ্য ঢুকতে গেলে তিনি নিস্তব্ধ বাধা দিয়ে তাকে ধমক দিয়ে বলল। এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? আরাধ্য আমতা করে বলল। কেন স্যার, ভেতরে? নিস্তব্ধ বলল, না, তোমাকে যেতে দেওয়া যাবে না। যাও, ক্লাসে যাও, গো। অতঃপর নিস্তব্ধ কেবিনের ভেতরে ঢুকে গেল। আরাধ্য হতভম্ব হয়ে বাইরে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না স্যার ওদের ঢুকতে দিল, অথচ তাকে কেন ঢুকতে দিল না। সেও তো তাসফির বন্ধু নাকি? আশ্চর্য। আশা আর স্বর্ণিধি ভেতরে ঢুকেই তাসফিকে জড়িয়ে ধরল। কিছু টুকটাক কথাবার্তা বলে ওরা জিজ্ঞেস করলো, তুই কাউকে দেখিসনি? কে তোকে আটকে রাখলো? তাসফির না বোধক মাথা নাড়ল, বলল, আমার পেছন থেকে চোখ বন্ধ করে ধরেছিল, দেখতে পাইনি। নিস্তব্ধ এবারে আশা আর স্বর্ণিধির উদ্দেশ্যে বলল, হয়েছে, এবারে তোমরা আসতে পারো। কি আর করার, স্যারের আদেশ ওরা মেনে নিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে আশা আর চোখে নিস্তব্ধ স্যারের দিকে সন্দেহের দৃষ্টি নিয়ে দেখল। বাইরে নিস্তব্ধকে নিয়ে বলা গুঞ্জনগুলো সেও শুনেছে, তবে তা কতটুকু সত্য কিংবা মিথ্যা তারও জানা নেই। নিস্তব্ধর সামনে থাকা এসব ব্যাপারে সে তো তাসফিকে চেপে ধরে কিছু জিজ্ঞেসও করতে পারল না। তারও স্যারকে নিয়ে একটু সন্দেহ হয়। তাসের প্রতি পজিটিভনেস একটু বেশি সন্দেহজনক, সে খুব করে খেয়াল করেছে। অতঃপর আশাও তাদের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বেরিয়ে গেল। তাসফি চুপচাপ ওদের গমন দেখলো, টু শব্দটিও করলো না। নিস্তব্ধ এবার ওখান থেকে একটা বেঞ্চ টেনে বসলো, পায়ের উপর পা তুলে সাহেবের মতো। তাসফি আর চোখে তা দেখে মনে মনে ঢঙের আখ্যায়িত দিয়ে দিল। নিস্তব্ধ তাসফিকে সিরিয়াস মুখ করে বলল, মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার, আপনাকে এখন কিছু প্রশ্ন করা হবে, ঠিকঠাক উত্তর দিবেন, ওকে? তাসফি জবাব দিল না। নিস্তব্ধ তা পাত্তা না দিয়ে গম্ভীর স্বরে শুধালো, মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার, আপনি কি জানেন আপনাকে কে উদ্ধার করেছে? তাসফি নির্লিপ্ত স্বরে জবাব দিল, জি। তাদের নাম বলুন। তাসফি এবারেও নির্লিপ্ত কণ্ঠে বলল। সুজন এবং মাহিন। নিস্তব্ধ বুঝলো তাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করা হচ্ছে, তবুও সে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনি জানেন না আপনাকে দুজন নয় বরং তিনজন মিলে উদ্ধার করা হয়? তাসফি আশ্চর্য হওয়ার ভঙ্গিমা করে বলল, না। ওকে, ফাইন। নিস্তব্ধ ধৈর্য ধরে আবার প্রশ্ন করল, মিসেস ইয়া স্যার, আপনি কি বলতে পারবেন আপনাকে কারা অ্যাটাক করেছিল? তাদের দেখেছিলেন বা উপলব্ধি করেছিলেন? তাসফি অন্য দিকে মুখ ঘুরিয়ে সরে বলল, জানি না। তার মানে আপনি বলতে চাইছেন আপনাকে যারা আটকে রেখেছিল তাদের কাউকে আপনি দেখেননি, আর কারা এমনটা করতে পারে তাও জানেন না বা বলতে পারবেন না, তাই তো? কি অদ্ভুত ব্যাপার, সামান্য মুখ চেপে ধরে আপনি জ্ঞান হারিয়ে ফেললেন। এটুকু খরগোশের জানের সাহস নিয়ে চলাফেরা করেন, আবার নিজের সর্বসর্ব বলে দাবি করেন। বাহ, ইন্টারেস্টিং। দেখুন, আপনি কিন্তু এবারে বেশি বেশি করছেন। বিয়ের পরদিন থেকে তো দেখে আসতে, শুধু থামার তো নামগন্ধও নেই। না তোর করছেন না দেখতে। মাই গুড লাক বাট ইয়োর্স ব্যাড লাক। তাসফি অবাক চোখে চেয়ে রইল, কিসের কথা বলছে লোকটা, আশ্চর্য। মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার। নিস্তব্ধকে থামিয়ে দিয়ে তাসফি এবারে শোয়া থেকে উঠে বসে বিরক্তির স্বরে বলল, আপনি কোথাও নিজের নামের সঙ্গে আমার নামটা জুড়ে দেবেন না। শুনতে না জাস্ট অসহ্য লাগে, বিরক্তিকর। নিস্তব্ধ ভাবলেশীন কণ্ঠে বলল, কিন্তু নাম তো অলরেডি জোরে আছে, এটা কি কাটছাট করার তো কোনো ওয়ে নেই মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার। তাসফি নিস্তব্ধ চোখে চোখ রেখে রাগী স্বরে বলল, কিন্তু মিস্টার নিস্তব্ধ, তার জোড়া থাকবে না। অলরেডি ক্লোজ করার ব্যবস্থা করা হয়েছে, সো প্লিজ এই মিসেস নিস্তব্ধ ইয়াসার নামটা না আমার সামনে অন্তত উচ্চারণ করবেন না। আমার গলায় না কাটার মতো বিধে, বুঝলেন? লজ্জা লাগে আমার শুনতে। নিস্তব্ধ বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, মুহূর্তেই তাসফিকে নিজের দিকে ঘুরিয়ে বসালো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বাঁকা হেসে বলল, কিন্তু এই নামের গোটা ব্যক্তিটাকেই তো জ্ঞান হারানোর আগে ভালোবাসার কথা বলেছিলেন, তখন অসহ্য লাগেনি? তখন লজ্জা লাগেনি? এই গোটা নামের মানুষটাকে যখন আষ্টের পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন তখন লজ্জা লাগেনি? তাসফি ভ্রু কুচকে বলল, আমি কখনো এরকম কিছু বলিনি। বললাম তো বলিনি, তাই লজ্জা লাগার প্রশ্নও আসে না। ওকে, আপনি মানবেন না, ফাইন, মানতে হবে না, আমি মানিয়ে নেব। সঙ্গে নিজের সবটুকু অধিকারে বসিয়ে নেন। মাথায় রাখবেন, আজ হসপিটাল থেকে নড়বেন না। আমি এসে যেন আপনাকে আজ রাতে হসপিটালে দেখতে পাই, অ্যান্ড দ্যাটস মাই ওয়ার্নিং। তাসফি শুষ্ক ঢোক গিলল। কি ব্যাপার বলুন তো, মিসেস নিস্তব্ধ তো ঘামছে কেন? এনি প্রবলেম? তাসফি মনে মনে বলল, প্রবলেম তো বিরাট প্রবলেম।
সে আর যদি আপনাকে বলা যেত সত্যি এমন কিছু বলে ফেলেনি তো সে নিজের মনকে তার নিজেরই বিশ্বাস হয় না। আর কিসের অধিকার পুষিয়ে নেবে লোকটা। নিস্তব্ধ দরজা পর্যন্ত গিয়েও আবার ফিরে এলো। বাঁকা হাসলো, মুহূর্তে মাঝে তাসফির কোমর আঁকড়ে ধরল, আঙ্গুলের সাহায্যে কিছুটা চাপও প্রয়োগ করলো উক্ত স্থানে। তাসফি কিছুটা আর্তনাদ করে উঠল। নিস্তব্ধ কিছুটা থেমে টেনে টেনে বলল, বাই দ্য ওয়ে ম্যাডাম, ইয়োর ফিগার ইজ সো হট অ্যান্ড সফট অ্যান্ড অ্যাট্রাকটিভ। আই লাইক ইট সো ব্যাডলি। তাসফি চোখ বড় বড় করে ফেলল। ছি। নিস্তব্ধ তৎক্ষণাৎ তাসফির কানের লতিতে কামড় বসালো। হালকা ব্যথায় উফ শব্দ করে উঠল তাসফি। নিস্তব্ধ তাতে ফিসফিস করে বলল, ব্যাড সাউন্ড, বাট আই ডোন্ট রিয়েলি ডু এনিথিং। নিস্তব্ধ পুনরায় একই কাজের পুনরাবৃত্তি ঘটালো। তাসফির প্রচণ্ড মেজাজ খারাপ হলো। তাসফি অহংকারী পুরুষটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। এই লোকের অহংকারে এক টুকরো ভাটা পড়েনি এতদিনে। কিন্তু নিস্তব্ধ তার আগে তাকে ছেড়ে দিল, পর কৌতুক করে বলল, বলেছিলাম সবসময় আপনার একই টেকনিক কাজে লাগবে না। কাম অন, অ্যাপ্লাই দ্য নিউ মেথড। তাসফিকে হতবম্ব করে রেখে নিস্তব্ধ তস্ত কদমে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। পালাতে হবে তাকে তাসফি। আর এক মুহূর্ত এই সিংহের গুহায় থাকার ইচ্ছে নেই তার। তার অভদ্র ডাক্তার সাহেবের অসভ্য কথাবার্তার সঙ্গে নীরব হুমকিতে শিহরণের সঙ্গে তার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় কাটকাট হয়ে গেছে। পাশের টেবিলে থাকা পানি গ্লাস উঠিয়ে ঢকঢক করে পান করে এক নিমেষেই পুরোটুকু সাবার করে দিল। বাসন্তী এলো তখন কেবিনের রুম ঠেলে। সকালেই সবাই ওসমান ভিলায় চলে গিয়েছিল। বাসন্তী ফ্রেশ হয়ে আবার আসলো। মেয়েটার শরীর দুর্বল, তাই তো আজ দিনটাই হসপিটালেই কাটাতে হবে। তাসফিকে এতটা অস্থির দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার তাসফি, এতটা ঘাবড়ে গেছিস কেন? কোনো সমস্যা? তাসফি বাসন্তীকে টেনে নিজের কাছে নিয়ে এলো। বলল, একটু সাহায্য করো না আমার মিষ্টি আপাই। কি সাহায্য? আর কলেজের পরিবেশ কখন ঠান্ডা হবে বলো তো? তাসফি দ্রুততার সহিত বলল। জানি না, শোনো আমি বের হব, বাড়িতে যাব। বাসন্তী অবাক স্বরে বলল, সে কি, তোর শরীর তো দুর্বল, স্যালাইন আরেকটা লাগবে হবে। রাখো তো তোমার স্যালাইন, বাড়ি গিয়ে ভাত আর অ্যাপেল, মালটা, কমলা, আনার এগুলো খেয়ে নেব, সুস্থ হয়ে যাব। শোনো আমি বের হব আড়ালে, বুঝেছো? তোমার দায়িত্ব শুধু তোমার ভাই যেন রাতের আগে টের না পায় আমি কেবিনে নেই। কিভাবে সামলাবে তা আমি জানি না। তাসফি উঠতে উঠতে বলল, আমি গেলাম, টাটা। বাসন্তী কিছু বলবে তারও সুযোগ পেল না। মেয়েটা এত দুরন্ত হলো কেমন করে? এখন তাকেই তার ভাইকে সামলাতে হবে। কেন যে বড় হতে গিয়েছিল, সব দায়িত্ব তার কাঁধেই এসে পড়ে। উফ, ঘড়ির সবচেয়ে ছোট্ট ঘন্টার কাঁটাটি নিজের গম্ভীর্যতা বজায় রেখে পৌঁছেছে সমান 12টার ঘরে। কিসের এত অহংকার তার? বারবার তো সে একই জায়গা থেকে তার চারিপাশ প্রতিক্ষণ করে। উত্তরে বাতাসের দল তখন ফিসফিস করে সকলের কানে কানে বলে, তবুও তো কোনোভাবেই তোমরা তাকে আটকে রাখতে পারো না। সৃষ্টির সেরা জীব, কত কিছুই তো আবিষ্কার করলেন, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি নিয়ম ভঙ্গ করা কি এতই সৃষ্টিকর্তা সব দেখেন। তোমরা তোমার করা গোপন কর্মকাণ্ডও তিনি দেখেন। তাই ভেবো না খারাপ কাজ তুমি গোপনে করিলে আর বাছা তোমায় কেউ দেখিতে পেল না। উহা ভেবে মোটেও আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ওই যে তোমার উপরেও একজন বসে আছেন, সে তো সব দেখছে। তার থেকে তুমি লুকাবে কেমন করে? পাপ করলে তার ফল তো ভোগ করতেই হবে, হয় ইহকালে নয়তো একেবারে পরকালে। ফল তো ভোগ করতেই হবে। নশ্বর মনুষ্য জাতি কারো ক্ষতি করার চিন্তা না করিয়া নিজের ক্রোধ, হিংসা, অহংকারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো। ক্রোধ, হিংসা, অহংকারের বশবর্তী হয়ে কাউকে বিপদে ফেলা মোটেও সোয়াবের কাজ হতে পারে না। ইহা একদমই নিকৃষ্ট, হীনমনতা, নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া। যারা বুদ্ধিমান তারা কখনো এমন কাজ করে না, কারণ তারা জানেন ওপরে একজন তাকে দেখছে। অতএব গোপন করবে সে কার থেকে? তাই তা থেকে বিরত থাকাই কি উত্তম নয়? মানসার বাবা আরিফুল হক নিজের চেয়ারে থেকে উঠে মেয়ের ডান গালে ঠাস করে চর বসিয়ে দিলেন। সকলের কাছে তার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল, সঙ্গে তার কলেজেরও। তিলে তিলে সে আর তার বাকি শেয়াররা বন্ধুরা হসপিটালের সঙ্গে প্যাশন মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন আরও বহু বছর আগে। ভদ্রলোকের বয়স 80-র কোঠায়। আরও 50 বছর আগে এই কলেজেও হসপিটাল তারা প্রতিষ্ঠা করেছে। স্ত্রীর সন্তান না হওয়ায় শেষ বয়সে এসে তার 45 বছরের স্ত্রী নিরুপমা ইচ্ছে পোষণ করলেন
এবারে অন্তত একটা শিশু তাদের দত্তক নিতেই হবে। 20 বছর আগে একটা 1 মাসের বাচ্চা শিশুকে দত্তক নিলেন তারা। নিজের সন্তান হিসেবে লালন পালন করে এলেন এই মেয়েটা, যেই মেয়েটাকে এমনকি সে আজও তার আসল বাবা মা সম্পর্কে অবগত নয়। এই দিন দেখার জন্য এই মেয়েকে লালন পালন করলেন এত যাবৎকাল তারা। এই দিন দেখার জন্য মেয়েকে নিজের মেডিকেলে কলেজে ভর্তি করেছিলেন। মানুষজন ছিছি করছে, শেষে কিনা কলেজের ফাউন্ডারের মেয়ে এমন একটা কাজ করতে পারলো। সারা কলেজের ছাত্রীদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে অপদার্থ। রাগে ক্ষিপ্ত হয়ে পুনরায় নিজের মেয়ের বাম গালে চড় বসালেন। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলল, ভদ্রলোকের বয়স হলে কি হবে, সে এখনো ভীষণ সামর্থ্যবান। গায়ের চামড়ায় একটুও কুচকায়নি। মানসা ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে রইল। আজ প্রথমবার বাবা তার গায়ে হাত তুলল, তাও এই ভরা মজলিসে। তাসফির উপর রাগ আর আরও চড়াও হলো। সব হয়েছে মেয়েটার জন্য। মানসার ভেতরকার ভালো মানুষের সত্তা তাকে তিরস্কার করে বলল, কত বড় অপদার্থ তুমি, এখনো নিজের ভুল স্বীকার করছো না? নিজে অন্যায় করলে তবুও পুনরায় নির্দোষ মেয়েটাকে দোষী সাব্যস্ত করতে তৎপর তুমি, অসহ্য মেয়ে লোক। মানসা ভেতরের শয়তানি সত্তা গর্জে উঠে বলল, তাকে কান পড়া দিয়ে কোনো লাভ নেই। ওই মেয়ে সব নষ্টের মূল। সে কলেজে না এলে কিছু হতোই না। ভালো সত্তা তাকে ব্যঙ্গ করে হেসে থেমে গেল। সে যতই বোঝা কেরা ঠিক হবে না। একবার অপশক্তি এদের মাঝে ভর করলে তো ছোটানো বড় মুশকিল। এই তো ঘণ্টাখানিক আগের ঘটনা। তাসফির কেবিন থেকে বেরিয়ে আসা আরাধ্য আর স্বর্ণিতিকে ইতস্তত বলল, তোরা এগিয়ে যা, আমার একটু কাজ আছে। ওদের কাজের কথা বলে আশা চুপি চুপি সুজনের কেবিনে ঢুকে পড়ল। সুজন হঠাৎ কেবিনে আশাকে নক করা ছাড়া ঢুকতে দেখে রাগের স্বরে পড়ল, ম্যানার শিখুনি? অভদ্রের মতো আচরণ আমি মোটেও বরদাস্ত করব না। এখনই বের হয়ে যাব। আশা মুখ কাচুমাচু করে বলল, স্যার, আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ, তাসফিকে আটকে রাখার ব্যাপারে। সুজন ভ্রু কুচকে কৌতূহলী চিত্তে বলল, বলো। আশা বলল, নিস্তব্ধ স্যারকে বলতে সাহস পাচ্ছি না, তাই আপনাকেই বলছি। সুজন নিজ জায়গা থেকে আশার দিকে এক পা এগিয়ে কিছুটা ঝুঁকে চোখ ছোট ছোট করে বলল, কেন, তুমি আমাকে ভয় পাও না? আশা জোরে জোরে মাথা নাড়ালো। সুজন চোখ গরম করে তাকালো। বলে কি এই মেয়ে, তাকে ভয় পায় না? কেন পায় না? সুজন অবাক কণ্ঠে শুধালো, কেন ভয় পাও না? আশা কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনাকে দেখে না আমার ঠিক ভয়টা আসে না। আমি কি করতে পারি বলুন? সুজন হতবম্ব হয়ে গেল আশার কথায়। তার মানে কি সবাই নিস্তব্ধকে ভয় পায় আর তাকে দেখে কেউ ভয় পায়ই না? তাই তো নিস্তব্ধ ক্লাসের সময় রুম তার মতোই নিস্তব্ধ থাকে, আর সুজনের ক্লাসে সবাই সুজন মাঝির মতো কীর্তন শুরু করে দেয়। আশ্চর্য আশ্চর্য, ভারী হতাশাজনক ব্যাপার স্যাপার। সুজন আশাকে ছাড়ি মেরে বলল, কি বলবে বলো দ্রুত, বলে বিদায় হও তুমি। আশা জড়সড় হয়ে বলল, আমার মনে হয় স্যার, আমাদের ক্লাসের ছাত্রী মানসা আমাদের কলেজে ফাউন্ডার্স এর মেয়ে, ওই যে ক্লাসে হাঙ্গামা করে, আপনি তাকে তবু কিছু বলেন না। ওর এতে হাত থাকতে পারে। ও তাসফিকে পছন্দ করতো না, এর মাঝে ওর সঙ্গে ঝামেলাও করেছিল। আর আমি তাসফির বাবা মারা যাওয়ার পরে একদিন ওদের তাসফির ক্ষতি করার জন্য কী সব কথা বলতে শুনেছিলাম, আপনি তবু কিছু বললেন না। সুজন বেশ বুঝতে পারল মেয়েটা বড্ড ধূর্ত, তাকে ইচ্ছে করে তিতকারি করে বলেছে কথাটা। সুজন তবুও শান্ত রইল, কারণ আশার বলা কথাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। বলল, তুমি সবার সামনে বলতে পারলে এই কথা? কি যে বলেন না, অবশ্যই বলতে পারবো। আমার একমাত্র প্রাণের বান্ধবীকে কতটা কষ্ট দিল ওরা, আর আমি চুপ করে থাকবো কখনো না? সুজন চোখ ছোট ছোট করে বলল। বেশি কথা বলো তুমি। আশা বিড়বিড় করে বলল, তা আপনার থেকেই নেহাতই কম। বিড়বিড় করলেও দূরত্ব কম থাকায় সুজন তা স্পষ্ট শুনতে পেল। মৃদু ধমক দিল। শাট আপ স্টুপিড। আশা শয়তানি হেসে বলল, আমাকে ধমক দিয়ে লাভ নেই, সত্যটা আপনিও জানেন। ওই যে কোথায় আছে না, যে করে তার গায়ে ফুসকা পড়ে। যাই হোক, বাদ দিন। আপনাকে একটা ফ্রিতে আইডিয়া দেই, শুনুন। মানসার সঙ্গে ওর যে চেলাবেলা আছে না, ওদের পাকড়াও করে কিছু কঠিন কথা বলুন, দেখবেন ঠিক গড়গড় করে সব উগড়ে দিয়েছে। সুজন মাথা ঝুলিয়ে বলল, থ্যাংক ইউ ফর ইউর আইডিয়া, গেট আউট। আশা মুখ বাঁকিয়ে বেরিয়ে এলো। এই জন্যই বলে লোকের সেধে গিয়ে ভালো করতে নেই। বের হওয়ার আগে বলল,
আশা করি আমার বন্ধুর সঙ্গে অন্যায় করা লোকদের যথাযথ শাস্তি হবে। নিস্তব্ধ স্যারকে কথাটা বলে দেবেন। বাসন্তী নিস্তব্ধ চেম্বারে এসে বসেছিল যাতে তার ভাই তাসফিকে যেতে না দেখে। এক ফাঁকে এসে শক্ত কণ্ঠে বলল, এমন কাজ কে করতে পারে? কিছু জানতে পারলি ভাই? তাকে মোটেও ছেড়ে দিবি না, কঠোর শাস্তি হওয়া চাই। নিস্তব্ধ বাঁকা হাসলো। মুহূর্তেই তার চোখ মুখ লাল হয়ে উঠল তাসফির কণ্ঠে হাঁসফাঁস করার দৃশ্য মনে পড়তে। শক্ত কণ্ঠে বলল, সুজন এলো তখন দ্রুততার সহিত। বাসন্তী বেরিয়ে গেল। এতক্ষণে তাসফি নিশ্চয়ই চলে গিয়েছে। সুজন আশার বলা কথাগুলো বলতেই নিস্তব্ধ উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছে আশার সন্দেহই ঠিক। এর আগেও মানসা মেয়েটাকে সে তাসফির সঙ্গে ঝামেলা করতে দেখেছে। নিস্তব্ধ কয়েক মিনিটের মাঝে মানসার চেলা বেলাকে পাকড়াও করে ধরে আনলো নিজের চেম্বারে। কিছু থার্ড ডিগ্রি মূলক কথাবার্তা ওদের উপর অ্যাপ্লাই করতে সব গড়গড় করে বলে দিল ওরা। রাগী চোখে ওদের দিকে তাকিয়ে পড়ল। তোমরা যদি কাজটা করে থাকো ভালো ভালো বলে দাও, নয়তো কঠোর শাস্তি পেতে হবে তোমাদের। তোমাদের মা বাবাকে ইনফর্ম করা হবে, কলেজ থেকে বিতরণও করা হবে। তোমরা নিশ্চয়ই এমন কিছু চাইবে না? ওরা সত্যি সত্যি ভয় পেয়ে গড়গড় করে সবটা বলে দিল। মানসার কথাই ওরা 2 দিন আগে সিসিটিভি বন্ধ করে তা নষ্ট করেছে, যাতে তাদের কেউ সন্দেহ না করে। আর তারাই তাসফিকে হাত পা বেঁধে রেখেছিল মর্গে। আর ফোনটা মানসা নিজে ফেলে এসেছিল শপিং মলের পাশে, যাতে কেউ সন্দেহ না করে। নিস্তব্ধ বলল, কতগুলো মিটিংয়ে স্বীকার করতে পারবে তো? ওরা সবাই ভয়ে ভয়ে মাথা দোলালো। অতঃপর ওরা মিটিংয়ে সবটা স্বীকার করলো। বর্তমানে নিস্তব্ধ গম্ভীর স্বরে ব্যঙ্গ করে শুধালো, তো কি শাস্তি ঠিক করলেন নিজের মেয়ের জন্য ফাউন্ডার সাহেব? তিনি নিস্তব্ধর কৌতুক বুঝেও চুপ করে রইলেন। নিস্তব্ধর কৌতুক করাই স্বাভাবিক। এই তো কয়দিন আগের কথা। মেয়ে তার আবদার করলো ডাক্তার নিস্তব্ধর ইয়াসারকে ভারী পছন্দ, বিয়ে করলে সে তাকেই করবে। মেয়ে জেদ ধরে বসলো। ভদ্রলোক মেয়েকে ভীষণ ভালোবাসেন। অতঃপর মেয়ের জেদের কাছে হার মেনে সে গেল নিস্তব্ধ চেম্বারে তার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু নিস্তব্ধ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দিল, সঙ্গে বলে দিল তার মেয়ে সম্পর্কে অযাচিত কিছু কথা। আপনার মেয়ে 1 নম্বর উদ্ধত, বেয়াদব, মানুষকে সম্মান করতে জানে না, অহংকারী, ছোটদের সঙ্গে কারণে অকারণে মিসবিহেভ করে, পুরো ক্লাসে হাঙ্গামা বাঁধিয়ে রাখে। আপনার ক্ষমতা ব্যবহার করে সকলকে নিজের কর্তৃত্বে ফলাতে চায়। সেমন একটা মেয়েকে তো বিয়ে করার প্রশ্ন আসে না। আরিফুল হক প্রতিবাদ করে বলল, তার মেয়ে এমনটা হতেই পারে না। কোথাও আপনি বিয়ে না করার স্বার্থে বানিয়ে বলছেন না তো ডক্টর? নিস্তব্ধ শান্ত অথচ তেজ নিয়ে বলল, মোস্ট ইম্পর্টেন্টলি আই এম অলরেডি ম্যারিড, সো দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আর দ্বিতীয়ত আমার স্বভাব চরিত্র সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে, নাহলে আমি নিজের কলেজে কর্মে নিয়োজিত করতেন না। নিস্তব্ধ বিয়ের কথা শুনে তিনিও এবারে কিছুটা বিচলিত হলেন। আর সেও জানে নিস্তব্ধ মিথ্যা কথা বলে না, অসৎ পথ অবলম্বন করতে মোটেও পছন্দ করে না। অন্য মনস্ক হয়ে চেম্বার ছেড়ে বের হতে গেলে নিস্তব্ধ পিছু ডেকে বলল, আরেকটি কথা, বিয়ের খবরটা কাউকে এখন না, কারণবশত আপনাকে অবগত করতে হলে দ্যাটস ইট। আর নিজ মেয়ের দিকে খেয়াল রাখবেন, তাহলে নিজের ভুলটা বুঝতে পারবেন। সন্তানকে কখনো অতিরিক্ত লাই দিতে নেই, তাহলে মানব জীবনে সত্যিই তারা বিগড়ে যায়, বিপথে চলে যায়। তাদের সব আবদার সবসময় ভালো কি খারাপ কখনো কখনো নিজেদের বিচার করে দেখতে হয়, নাহলে পরবর্তীতে সেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই যে আজ যেমন মেয়ের আবদারকে প্রশ্রয় দিয়ে আমার কাছে না এসে দুটো ধমক দিতেন, তবে এর পরবর্তীতে এমন আবদার করতে ভয় পেত। বেস্ট অফ লাক, আপনি আসতে পারেন। নিস্তব্ধর কথাগুলো সেদিন তার মনে ভীষণ করে দাগ কেটেছিল। সত্যি কি তিনি ভুল করে ফেললেন? কাজের চাপে তিনি মেয়ের প্রতি নজর কিংবা সময় কোনোটাই দিতে পারেন না। আজ মনে হচ্ছে নিস্তব্ধর বলা কথা প্রত্যেকটা একদমই পাই টু পাই সত্য। সত্যি সে বাবা হিসেবে ব্যর্থ। তিনি ঘোষণা দিলেন, মানসাকে আজ থেকে পরবর্তী 1 সপ্তাহ যাবৎ কলেজের ক্লাস সহ সমস্ত শিডিউল থেকে বহিষ্কার করা হলো। ইচ্ছা পোষণ করা সত্ত্বেও সে কোনো কিছুতেই অংশ নিতে পারবে না। পরবর্তীতে সে যদি পুনরায় এমন কাজ করে তবে তাকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। আরিফুল হক নিস্তব্ধর হাতে মাইক ধরিয়ে দিল। নিস্তব্ধ উঠে হাতে মাইক নিয়ে বাঁকা হাসল। এইটুকুই ঠুনকো শাস্তিতে তো নিস্তব্ধ ইয়াসারের মোটেও রাতে ঘুম হবে না। তার বউকে কষ্ট দিল, আর সে এত সহজে তাদের ছেড়ে দিবে কখনো না। রাতে ভালো ঘুম হওয়ার জন্য দরকার ওদের আরো কঠোর শাস্তি, যেটা সে এখন নিজে ঘোষণা করবে। নিস্তব্ধ চোয়াল শক্ত করে বলল, শাস্তিটা ভীষণ কম হয়ে গেল না স্যার? এতে তো ওরা ভিস্টিমের কষ্টটা উপলব্ধি করতে পারবে না স্যার। এতটা নিকৃষ্ট একটা কাজ করলো আর নিজের সেটা বুঝবে না যে আদতেও তারা কতটা খারাপ করলো।
যারা যারা কাজটার সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেককে আজ থেকে প্রতিদিন এক দিন করে ওই মর্গের সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত হাত পা বেঁধে রাখা হবে। ওদের উচিত কষ্টটা একটু উপভোগ করা। জীবনে সব কিছুর অভিজ্ঞতা থাকা ভালো, কি বলেন স্যার? আরিফুল হক বললেন, বেশ, তবে তাই হোক। ওদের গার্জিয়ানদের তাদের ছেলে মেয়েদের করা কৃতকর্মের কথা জানিয়ে দেবেন। সকলের সঙ্গে মানসা এমন শাস্তির কথা শুনে আঁতকে উঠল। তার প্রাণ যায় যায় অবস্থা। আর যখন শুনল আজ রাতে মানসাকে রাখা হবে, সে জ্ঞান হারালো। ওই যে কথায় আছে না, অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় তোমাকেই পড়তে হবে, তাই সাবধান। সকলের উদ্দেশ্যে নিস্তব্ধ আবারও উঠে বলল, এমনকি শুধু মাছা নয়, পরবর্তীতে যদি কি এমন নিকৃষ্ট কাজে পুনরাবৃত্তি ঘটায় তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এভরিওয়ান, ইউজ ইউর অনেস্ট মাইন্ড সেট আপ। গট ইট? আজকের মতো সকলে বাড়িতে যান। এতক্ষণে কলেজের উত্তপ্ত প্রাঙ্গণ কিছুটা শান্ত হলো। কারো কারো মনে তাসফি আর নিস্তব্ধ পজিটিভ নিয়ে প্রশ্ন থেকেই গেল। কিছুক্ষণ পর তাসফি চলে যাওয়ার পর বাসন্তী শুয়ে আছে তাসফির কেবিনের পেটে। তাসফির সঙ্গে কথা বলেছিল সে ফোনে। তাকে যে মানসা আটকে রেখেছিল, নিস্তব্ধ ও স্যারের বলা শাস্তির কথাগুলো ফোনেই বলেছিল। কেবলই নিস্তব্ধ কেবিনের দরজা ঠেলে অন্যমনস্ক হয়ে ঢুকতে ঢুকতে শুধালো, এখন কেমন বোধ করছেন মিসেস নিস্তব্ধ? ইয়া স্যার। হঠাৎ নিস্তব্ধর আগমনের সঙ্গে উক্ত কথার প্রেক্ষিতে বাসন্তী উঠে চোখ বড় বড় করে চাইল ওর দিকে। সামনে তাকিয়ে নিস্তব্ধ তাসফির বদলে নিজের আপাকে দেখে কিছুটা থতমত খেয়ে গেল। তবুও নিজের লজ্জিত বদন ঢাকতে চেষ্টা করে ভ্রু কুঁচকে বলল, তুই একা কেন আপা? আমার বউ কোথায়? নিস্তব্ধ ভাবলো হয়তো সকালের মতো এবারেও তার সঙ্গে রসিকতা করা হচ্ছে, কিন্তু বাসন্তী বলল, সত্যি চলে গেছে। বাসন্তী ফোন কাটেনি। ফোনের ওপাশ থেকে তাসফি সব শুনতে পাচ্ছে। নিজের মনে নিস্তব্ধর হতবম্ব মুখখানা কল্পনা করে কুটকুটিয়ে হেসে উঠল। ইস, অহংকারী পুরুষটার রাগী মুখটা সে যদি এখন দেখতে পেত, নিশ্চয়ই চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আপাকে কি সেই লুকিয়ে একটু দেখাতে বলবে ভিডিও কলে? চারপাশে অন্ধকারে নিমজ্জিত। বাসন্তী বসে আছে নিজের রুমের ব্যালকনিতে আকাশের দিকে মুখ করে। তার মস্তিষ্ক ভাবনায় বিভোর। সেখানে সবটুকু জায়গা দখল করে আছে মাহিন। এই তো আজ দুপুরের পর হসপিটাল থেকে ফেরার পথে বাসায় ঢোকার আগের ঘটনা। বাসন্তী ওসমান ভিলার গেট দিয়ে ভেতরে ঢোকার আগ মুহূর্তে একজন মহিলা এসে তাকে থামিয়ে দিলে। এই শোনো, তুমি নীলয় ভাইয়ের মেয়ে বাসন্তী না? বাসন্তী মাথা নাড়ল। মহিলাকে চেনে সে। তাসফিকে দেখতে এসেছিল যারা বিয়ের পরদিন, তাদের মধ্যেই একজন। মহিলাটি আফসোস করে বলল, আমারে ফুটফুটে মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিল। ইস, এখন তোমাকে সংসার করার বয়স। বাসন্তী ভাবলো মহিলাটা হয়তো তাকে সান্ত্বনা দিতে চাইছে, তাই তারও খারাপ লাগলো। কিছু বলতে নিবে, কিন্তু মহিলার পরবর্তী কথা শুনে বাসন্তী শক্ত চোখে তাকালো। মহিলাটি গোপন কথা বলার ভঙ্গিতে বলল, তা তুমি আরেকখানে প্রেম টেম করতা নাকি? ছেড়ে দিল তোমার? নাকি শাশুড়ির সঙ্গে ঝগড়া করতা? ননদ ছিল নাকি তোমার? খারাপ কাজ করে ধরা খেয়েছিলাম? যত যাই বলো, এমনি এমনি তো আর তোমার ডিভোর্স দেবে না। নিশ্চয়ই কোনো আকাম কুকাম করছিল। এই আশেপাশের মানুষের এক সমস্যা, শহর হোক কিংবা গ্রাম, কিছু এমন নিচু মন মানসিকতার মানুষজন অহরহ খুঁজে পাওয়া যাবেই। আর এর মাঝে নাক গলায় মধ্যবয়সী মহিলা মানুষ বেশি। মানুষকে সান্ত্বনা দেওয়ার নামে খোঁচা মেরে কটু কথা বলতে ওরা ওস্তাদ, যেন এতেই তাদের সুখ, আর কাজ করবার নেই তাদের। বাসন্তী কিছু বলার আগেই হঠাৎ তার পেছন থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, কাকিমা, আপনি ভুল বুঝছেন। ডিভোর্স তো বাসন্তীকে দেয়নি, বরং বাসন্তী তাদের ছেলের ওপর মুখে থুতিয়ে ডিভোর্সটা দিয়ে এসেছে, বুঝলেন? আর প্রেম করতো কিনা, প্রেম করুক, যা খুশি তাই করুক, আপনাদের কি? একজন যদি তার লাইফ নিয়ে হ্যাপি থাকে তাহলে আপনার সমস্যা কোথায় কাকিমা? আর অকাম কুকামও তো করেনি, ওর প্রাক্তন হাজবেন্ড করেছিল। আর আপনাকেই বা এত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করছি কেন? কি আপনি বলুন তো? মানুষকে এভাবে রাস্তা দিয়ে দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করায় কিন্তু আপনার নামে মামলা দিতে পারি, জানেন? মহিলাটি মাহিনের পরপর এত কথায় একদম চুপসে গেল। পুনরায় কিছু বলবে, তুমি কে আমার এত কথা বলার কি? মাহিন বলল, আমি কে সেটা আপনার না জানলেও চলবে। জানতো নিজের কাজ জান। আজব সব পাবলিক। মহিলাটি মুখ গোমরা করে প্রস্থান করল। বাসন্তী মন প্রফুল্লতায় ভরে উঠল। তার চোখ ছলছল করল।
মাহিন এভাবে তাকে সাপোর্ট করবে সে কখনো ভাবেনি। যদিও তার পরিবারের লোক তাকে যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু এই মুহূর্তে তো তারা কেউ ছিল না। তাছাড়া সে তাসফির মতো সবার মুখের সামনে নীতি কথাও ছুড়ে দিতে পারে না। এটুকুতেই সে নরম হয়ে যায়। এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে বাইক থামালাম। যান, ভিতরে যান। আর একটা কথা মনে রাখবেন, এইসব মানুষদের পাত্তা দিবেন না। এরা নরম দেখলেই গরম হয়ে বসে নিজেকে আরও স্ট্রং করুন বাসন্তী। মাহিনের কথায় বাসন্তীর ভাবনাচ্যুত হলো। কেন জানি এই মুহূর্তে তার মাহিনের সামনে দাঁড়িয়ে থাকতেও লজ্জা পাচ্ছে। মাহিন ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, আপনার গালটা হঠাৎ লাল হচ্ছে কেন বলুন তো? বাসন্তী থতমত খেয়ে কালে হাত দিয়ে বলল, কোথায়? মাহিন হাসতে হাসতে বাইকে উঠে বলল, নেই, হাপিস হয়ে গেছে। মাহিন বাইক স্টার্ট দিলে বাসন্তী ব্যস্ত হয়ে বলল, ভেতরে আসতে এক কাপ চা খেয়ে যাও। মাহিন বাসন্তীর চোখের দিকে তাকিয়ে বলল, অন্য কোনো দিন, যেদিন আপনার হৃদয় আমাকে ডাকবে। বলে মাহিন চলে গেল তাকে অবাক করে রেখে। বাসন্তী আকাশ পানে চেয়ে বিড়বিড় করল, তবে কি আমার ভাবনাটাই ঠিক? মাহিনের প্রতি তার হৃদয় কোঠায় কিছু সুপ্ত অনুভূতি বাসা বেঁধেছে। সে তার চেয়ে বড়। এই অনুভূতি কি আদেও ঠিক? পুনরায় মন ভাঙার ব্যথায় কাতরাতে হবে না তো তাকে। তাছাড়া মাহিনও তো তাকে ক্লিয়ার করে এখন কিছু বলেনি। সেই বেশি ভাবছে না তো আবার। রাত তখন 12টার কাছাকাছি। মর্গে মানসার আত্মা কেঁপে উঠছে। মৃত জিনিস সে সব থেকে বেশি ভয় পায়। সন্ধ্যার পরে তাকে মর্গে রেখে যাওয়ার পরে সে একবার জ্ঞান হারিয়েছে। পুনরায় একাই ফিরেছে ঘণ্টাখানিক পরে। মানসা স্পষ্ট দেখতে পাচ্ছে মরা মানুষের মাথাগুলো। তার গা গুলিয়ে আসছে। কই, তাসফিকে রেখে যাওয়ার সময় তো লাশগুলোর মুখ ঢাকা ছিল, তবে আজ কেন খোলা? মানসা সঙ্গে সঙ্গে বমি করে দিল। এই নিয়ে 3বার বমি করল সে। তার নিজের বমির গন্ধে তার দম আটকে আসছে। নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসতে যাচ্ছে। সে এখান থেকে নড়তেও পারছে না। তার শরীর ছেড়ে দিয়েছে দুর্বলতায়। মনে হচ্ছে লাশগুলো তাকে হত্যা করতে এগিয়ে আসছে। কি বিভীষিকাময় রাত! সূর্যের উত্তপ্ত হাওয়ায় আচ্ছন্ন বাতাবরণ। আকাশে মেঘ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আজ ক্ষীণ। ঘড়ির কাঁটায় সকাল 9টার কাছাকাছি। তাসফি রেডি হচ্ছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিদিনের মতো ছিমছাম বেশভূষা আজ তার নয়। আয়নার সামনে দাঁড়িয়ে তাসফি খুব ভালো করে হিজাব বাঁধল। অতঃপর যে কোনো দিন শ্বাস নিতে কষ্ট হওয়ায় ভয়ে মাস্ক পরিধান করেনি সে, আজ টাইট করে মুখ কালো রঙের মাস্কখানা পরিধান করে নিল। তার উজ্জ্বল ফোলা ফোলা বুদ্ধিদীপ্ত মুখশ্রী ঢাকা পড়ল মুখোশের আড়ালে। নিজেকে ঘুরিয়ে ঘাড়িয়ে আয়নায় ভালো করে দেখল। তাকে কি চেনা যাচ্ছে? একদম চেনা যাচ্ছে না। নিশ্চয় নিস্তব্ধ তাকে চিনতে পারবে না। তাসফি এই বেশভূষা পরিবর্তনের কারণই তো হচ্ছে ওই অহংকারী পুরুষটা। এতদিন তাকে দুচ্ছাই তাড়িয়ে দিয়েছে, অথচ সে ডিভোর্সের কথা বলতেই বেঁকে বসল। ওই লোকের সমস্যাটা কোথায়? তার উপর তার দৃঢ় বিশ্বাস পরশু অজ্ঞান হওয়ার আগে নিশ্চয়ই কিছু বলেছে সে লোকটাকে, যার জন্য লোকটা আরো বেশি লাই পেয়েছে। ইচ্ছে করেছে নিজের গালে নিজে ঠাস করে মারতে। কেন মনে পড়ছে না তার? সে নাকি আবার ওই অহংকারী পুরুষটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। ছি ছি ছি, যাকে ডিভোর্স দিতে চাস তার সঙ্গে এরকম করতে তোর লজ্জা লাগলো না? তার উপর আবার তাসফির মনে নতুন করে প্রশ্নের দানা বেঁধে দিয়ে গেল কাল। তাসফি নাকি তাকে সবসময় সব দেখিয়ে বেড়ায়। কবে, কখন? আশ্চর্য! কাল কথার অবাধ্য হওয়ায় সে নিশ্চিত তাকে হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে নিস্তব্ধ। সে কারো কাঁচা আহার হতে মোটেও রাজি নয়। তাসফিকে এমন গাঁটসাট হয়ে বের হতে দেখে কমলা বেগম মুখ লটকিয়ে বলতে লাগলো, দেখ, নবাবের গিনি নবাবের সঙ্গে লুকোচুরি খেলতে ধেই যাচ্ছে। তোমার নবাব তোমায় কতদিন লাই দেয় দেখমু আমি। যাও না, যাও। তাসফি তার কথা পাত্তা না দিয়ে কলেজে এসে হাজির হলো। তাসফি এমন অদ্ভুত বেশভূষা আশা স্বর্ণিধি আর আরাধ্য গোল গোল চোখে দেখতে লাগলো। তাসফিকে কেউ কালকের ঘটনা নিয়ে জিজ্ঞেস করছে না, কারণ কেউ জানেই না মেয়েটা তাসফি ছিল। তাসফিকে যাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন না হতে হয় তাই এই ব্যবস্থা। আরাধ্য তাসফিকে অবলোকন করে বলল, কি ব্যাপার বলতো, এমন করে মুখে টেপ মেরে এসেছিস কেন? হাজব্যান্ডের স্পেশাল আদর পেয়ে মুখে দাগ করেছিস নাকি? তাই এই নতুন সুরক্ষা সিস্টেম নাকি? তাসফির হঠাৎই মনে পড়ল সেদিন বৃষ্টির রাতে নিস্তব্ধর কাছে আসা। স্পর্শ গভীর নয়, তবুও আজও ভাবলে তার গা শিরশির করে ওঠে। অহংকারী লোকটার সামান্য ছোঁয়াও তার কাছে তীব্র। তাসফি চোখ গরম করে আরাধ্যর দিকে তাকালো। আরাধ্য মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ভান করে ধরল। স্বর্ণিধি বলল, আরাধ্য বলল,
আমি হলে তো ওর খাটো চুলগুলো কুটকুট করে কেটে ন্যাড়া করে দিতাম। নিজের চেহারা নিয়ে ভারী অহংকার তার। দেখতাম তখন সৌন্দর্যের বড়াই কোথায় যেত। আরাধ্য এমন কথায় ওরা ওর দিকে চোখ ছোট ছোট করে চাইল। আরাধ্য থতমত খেয়ে বলল, কি ব্যাপার, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আরও কিছু টুকটাক কথাবার্তা চলল তারা। ক্লাসের সময় হয়ে যাওয়ায় আরাধ্য আর স্বর্ণিধি ক্লাসে ঢুকে গেল। তাসফি ঢুকতে নিলে আশা তার হাত টেনে ধরল। তাসফি ভ্রু কুচকে চাইলো, আশা ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার বলতো তোর? কি ব্যাপার? নিস্তব্ধ স্যার কি তোর কোনো আত্মীয় হয়? তাসফি শুষ্ক ঢোক গিলে বলল, কেন হঠাৎ এমন প্রশ্ন কেন? ভাবছি আত্মীয় না হলে তোকে সে পাগলের মতো কেন খুঁজবে হারিয়ে যাওয়ার পরে? আবার মানুষকে তোকে না পেলে বলবে, বলুন চাচা এই মেয়েটাকে দেখছেন কিনা? আমার জীবন মরণের প্রশ্ন। কাহিনী কি সত্যি করে বলতো মামা? আশার কথা শুনে তাসফি কিছুটা চমকে উঠল, অদ্ভুত চোখে তাকিয়ে বলল, তুই এই কথা কোথা থেকে শুনেছিস পাখির বাসা? কই থেকে শুনবো আবার? দারোয়ান চাচাই তো বলেছে। সবাই জানে এই কথা, শুধু তোকেই চেনে না। এবার বল কি কাহিনী কে? তাসফি তারা দেখিয়ে বলল, ধুর, কি কাহিনী থাকবে? তুইও না, ফালতু কথা বন্ধ করে ক্লাসে আয় তো। আর সে কাকে কি বললো তাতে তো আমার কিছুই যায় আসে না, তাই না? সো এইসব প্রশ্ন আমায় আর মোটেও করবি না পাখির বাসা। আশা বুদ্ধিদীপ্ত চোখে তাসফিকে পরখ করল। কিছু একটা গন্ধ তো সে পাচ্ছেই। আশা ক্লাসে এসে আরাধ্য আর স্বর্ণিধিকে চোখের ইশারা দিল। স্বর্ণিধি তাসফিকে হাত দিয়ে খোঁচা মেরে বলল, কিরে, তোর না তোর বরকে দিয়ে ট্রিট দেওয়ার কথা ছিল? আজ না হয় কাল, কিন্তু চাই। তাসফি আমতা আমতা করে বলল, সে দেখা যাবে, ট্রিট না হয় আমি দিয়ে দেব, তার সময় হবে না, বুঝলি? কি এমন কাজ করে তোর বর যে সামান্য শাড়িদের ট্রিট দিতে আসতে পারবে না, ছবি তুলতে পারবে না? তাসফির উত্তর দেওয়া আগেই নিস্তব্ধ ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢুকে সবার প্রথমে সে তার বউকে খুঁজতে এদিক ওদিক চোখ ভুলালো, কিন্তু তার হদিস পেল না। কিন্তু তার জানা মতে তো আজ তাসফি এসেছে, তবে কোথায়? নিস্তব্ধ যেন তাকে দেখতে না পেয়ে তাসফি আর জড়সড় হয় আশার দিকে চেপে বসলো। আশা তাতে বড্ড বিরক্ত হলো। মেয়েটার কাণ্ড কারখানা তার বুঝে আসছে না। পরপর 2 ক্লাস শেষে নিস্তব্ধ আশাকে করিডোরে দেখতে পেয়ে বলল, তোমার বান্ধবী আজ আস। কার কথা বলছেন স্যার? তাসফি? হ্যাঁ, ওই। আশা দূরে দাঁড়িয়ে তাকে থাকা তাসফিকে দেখিয়ে বলল, এসেছে তো স্যার, ওই যে দেখুন। নিস্তব্ধ অদ্ভুত চোখে তাকে দেখে বলল, কাল হয়েছে পড়া। আশা মাথা দুলালো। নিস্তব্ধ অবাক চোখে চেয়ে রইল। তাসফির কোনো কার্যকলাপ সে বুঝতে পারছে না। দিন দিন মেয়েটা বড্ড অবাধ্য হচ্ছে, কিন্তু বউ এমন অবাধ্য হলে তো ভারী ঝামেলা। সময়গুলো বড় স্বার্থপর, সঙ্গে তীব্র স্বার্থপর নিস্তব্ধর অর্ধাঙ্গিনী। এরপর দীর্ঘ 2টি দিন তাসফির দেখা পায়নি সে। দেখেছে, তবে সেই দেখাকে দেখা বলে মোটেও আখ্যায়িত করা যায় না। সর্বক্ষণ মুখে মাস্ক পরায়, মাথায় হিজাব। নিস্তব্ধ ক্লাসে ঢুকলে সে নিজের মাথা গুজে বেঞ্চের ভাঁজে। সে সিঁড়ি দিয়ে উঠল, তাসফি উল্টো দিকে হাঁটা দেয়। নিস্তব্ধর মেজাজ বেজায় ক্ষিপ্ত হয়ে আছে। নিস্তব্ধ যদি বোকা মেয়েটাকে এই মুহূর্তে সামনে পেত, তবে নিশ্চিত তাকে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মাঝে ছুঁড়ে ফেলত। তার সঙ্গে লুকোচুরির খেলা সে হাড়ে হাড়ে বোঝাবে। নিস্তব্ধর কেবিনে নখ হতেই তার ভাবনাচ্যুত হলো। দরজা ঠেলে আশা ভেতরে ঢুকলো। আশা ভয়ে ভয়ে বলল, আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ, বসো। আশা দুরু দুরু বুকে সামনে চেয়ারে বসলো। সে আবার কোনো অন্যায় করেনি তো অজানাতে? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, তুমি একটু সাহায্য করে দিতে হবে। কি, পারবে না? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্যার? নিস্তব্ধ আশাকে সবটা বুঝিয়ে বলল। আশা সবটা মনোযোগ দিয়ে শুনলো। নিস্তব্ধ বলল, কি, পারবে না? আশা শয়তানি হেসে বলল, পারবো, বাট এতে আমরা কি পাবো স্যার? নিস্তব্ধর রহস্যময় ভাবে বাঁকা হেসে বলল, তোমরা কি পাবে? স্পেশাল সারপ্রাইজ। সঙ্গে দ্রুত খালামণি ডাক্তার শুনতে পারো। আশা হতভম্ব চোখে চেয়ে রইল। নিস্তব্ধ ঘুরিয়ে পেঁচিয়ে কথার কিছুই বোধগম্য হলো না তার। তাসফির সঙ্গে খালামণি ডাক শোনার কানেকশনটা কোথায়? আশ্চর্য। আশা বাড়ি ফিরে নিস্তব্ধর কথা মতো কাজ করল। তাসফিকে কল দিল। ফোন রিসিভ হতেই সে উৎফুল্লতার ভান করে বলল, তাসফি, তোকে যে নিস্তব্ধ স্যারের নোটটা দিয়েছিলাম নিয়ে আসিস তো।
আগামী 2 দিন স্যার কোথায় যাবে, কলেজে থাকবে না, পড়াগুলো করে নিতে পারবো। এত প্যারা ভালো লাগে না আর। তুই কাল আসবি তো? প্রথম 2 ক্লাস কিন্তু নেই। নিস্তব্ধ আসবে না শুনে তাসফির মনে ময়ূর ডানা মেলে নাচছে। ইস, কাল সে মাস্ক ছাড়াই কলেজে যেতে পারবে ভেবেই কি আনন্দ যে হচ্ছে না। তাসফির প্রফুল্ল চিত্তে বলল, অবশ্যই অবশ্যই যাব। পরদিন সুজন, মাহিন, সৃজন, আয়ানা আর আরশি বসে আছে একটা ক্যাফেতে। একজন আরেকজনকে খোঁচাচ্ছে। মাহিন বলল, এখনো আসেনি? এই আরশি, তুই একটু আগে ভাগে সব কথা প্র্যাকটিস করে নেন না। আরশি অবাক হয়ে বলল, আমি প্র্যাকটিস করবো মানে? কথাগুলো কি আমি বলবো নাকি? বলবো তো আয়ানা। আয়ানা আশ্চর্য কণ্ঠে বলল, আমি কখন বললাম বলবো? সুজন সব কটাকে ঝাড়ি মেরে বলল, কি যুদ্ধ লাগিয়েছিস তোরা? একটা পিচ্ছি মেয়েকে সামান্য কটা কথা বলবি, তাই এত ঘড়িমসি করছিস? আয়ানা দাঁত কেলিয়ে বলল, তবে তুই বলিস সব কেমন? সুজন মুখ কাচুমাচু করে ফেলল। আর সে কিছু বলতে যাবে তার আগেই সৃজন তাকে থামিয়ে বলল, ওকে ওকে, থাম গাইস, কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। সুজন ঠাস করে সৃজনের গালে কিস করে বলল, এই জন্যই তো তোকে এত বুদ্ধিমান বলি। কেমন আমাদের সব প্রবলেম সলভ করে দিস। সুজন নাক ছিটকে বলল, ছি, মেয়েদের মতো এমন গায়ে পড়া স্বভাবের হয়েছিস কেন তুই? আমার বউয়ের চুমু খাওয়ার জায়গায় তুই কেন চুমু খেলি, ব্যাককেল। সুজন দাঁত কেলিয়ে ভাসল। ওদের কথার মাঝে উক্ত রমণী ক্যাফের দরজা ঠেলে ভেতরে ঢুকল। রমণীকে ভেতরে আসতে দেখে ওরা সবাই আটসাট হয়ে বসল। রমণী এসে বসলো তাদের পাশে, তার জন্য বরাদ্দ রাখা চেয়ারে। সৃজন হাসি মুখে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো তাসফি? তাসফি মুচকি হেসে বলল, একদম না। আপনারা সবাই কেমন আছেন বলুন? আরশি বলল, ভালো নেই গো। তুমি ভালো আর থাকতে দিলে কই? তাসফি ইতস্তত করে বলল, কেন আপু, আমি আবার কি করলাম? আমার তো এমন কিছু করেছি বলে তো মনে পড়ছে না। সৃজন বলল, ওদের কথায় কান দিও না, তুমি শান্ত হয়ে বসো। সৃজন, তোমায় কিছু কথা বলি, সরাসরি বলছি, এই কারণেই তোমার জরুরি তরফ করা। সৃজন তাসফির সামনের প্যাকেটে মোড়ানো কিছু কাগজের টুকরো রাখল। তাসফি অবাক হয়ে জানতে চাইল, এগুলো কি ভাইয়া? সৃজন ঠান্ডা স্বরে বলল, ডিভোর্স পেপার। তাসফি হতভম্ব হয়ে তার দিকে চেয়ে রইল। ডিভোর্স পেপার টুকরো টুকরো কেন? সৃজন তাসফির চোখের ভাষা ঠাহর করতে পেরে শান্ত স্বরে বলল, নিস্তব্ধ পেপারে সই করেনি, এই যে টুকরো টুকরো করে ছিঁড়ে আমাদের নিকট সে খুব আনন্দের সহিত প্রদান করে দিয়েছে, আর বলেছে তোদের ভাবি আমার সঙ্গে বর্তমানে একটুখানি লুকোচুরি খেলছে, তোদের সাথে খেলবে জানি না, তাই তোরাই এই টুকরোগুলো একটু কষ্ট পৌঁছে দিস। আর জানিয়ে দিস এই নিস্তব্ধ ইয়াসের না ওইটুখানি মেয়ের দ্বারা কিছুই করা। আর লুকোচুরি সে কতদিন খেলতে পারে আমিও দেখছি। কি বুঝলে তাসফি? তাসফি শুষ্ক ঢোক গিলল। সৃজন আবারও বলল, দেখো তাসফি, নিস্তব্ধ তোমায় কোনোদিন ডিভোর্স দিবে না, আর সে না দিলে তোমার কিছু করার নেই। তার প্রতি যে তোমার সামান্যতম হলেও দুর্বলতা আছে তা আমরা কিন্তু বুঝতে পারছি, আর নিস্তব্ধ সে তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাসফি সৃজনকে থামিয়ে বলল, আপনাদের বিশ্বাস হয় আপনার ওই অহংকারী বন্ধু আমার প্রেমে পড়বে? মাহিন বলে উঠল, অবশ্যই বিশ্বাস হয়, বিশ্বাস না হওয়ার এখানে কিছুই নেই। তোমার মিসিং হওয়ার খবর শুনে ও কতটা ডেসপারেট হয়ে গিয়েছিল তা আমি আর সুজন সামনে থেকে অবলোকন করেছি। সারাক্ষণ কেমন হাঁসফাঁস করেছে আমরা দেখেছি। কারো প্রতি এমনি এমনি কখনো পসেসিভনেস তৈরি হয় না তাসফি। তাসফি শক্ত কণ্ঠে বলল, কিন্তু ভাইয়া, তাতেই তো সে আমার প্রেমে পড়েছে এটা প্রমাণ হয় না। আপনাদের বন্ধু তো আমায় বলেনি সে আমাকে পছন্দ করে বা ভালোবাসে। এমনকি আমার বাবার মাটির পর সে 1 সেকেন্ড আমার কাছে এসেও বসেনি। তা আমি কি করে তার প্রেম ভালোবাসা অনুভব করতে পারবো বলতে পারেন? সৃজন বলল, দেখো তাসফি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু নিস্তব্ধ একটু অন্যরকম, ওর ভালোবাসা প্রকাশের ধরনও অন্যরকম। এই যে আমাদেরই দেখো না, আজ পর্যন্ত আমাদের সামনে ও কখনো নিজের বন্ধুত্ব জাহির করেনি। আমরা যেমন হাসি মজা করি, ও নর্মাল মাঝে মাঝে 2-1 কথা বলে। ও কিন্তু আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে রাজি নয় সে। সৃজন থেমে আবারও বলল, তুমি যতই যাই বলো না কেন বোন,
আমরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেছি বিয়ের পর নিস্তব্ধর পরিবর্তন। আগে কখনো আমাদের আড্ডায় ও হাসি মজা করতো না, কিন্তু এখন ও তা আরোহর করে। একজন ভিন্ন মানুষকে চিনছি আমরা, সবার সঙ্গে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করে। তোমার কি মনে হয় এগুলো এমনি এমনি? আচ্ছা, তুমি কি তার মাঝে কোনো পরিবর্তন দেখোনি? তাসফি মনে মনে বলে, দেখেছি তো, আপনাদের বন্ধু দিন দিন অসভ্য হয়ে উঠছে। সুযোগ পেলেই সে আমার নরম কোমরখানা আঁকড়ে ধরতে চেষ্টা করে। অসভ্য লোক। আস্তাগফিরুল্লাহ, আমার কথাবার্তা বর্তমানে আমার শোনাচ্ছে সে। দিন দিন যে সে বড্ড লাগামহীন হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো আপনাদের কি করে বলি বলুন তো? আপনাদের বন্ধুর কীর্তিকলাপ তো বলার যোগ্য নয়। তাসফি নির্লিপ্ত কণ্ঠে শুধালো, আচ্ছা ধরুন মেনে নিলাম সে আমায় ভালোবাসে বা আমার প্রেমে পড়েছে, কিন্তু সে আমায় মুখের কোনোটাই বলেনি। সে কি সেদে সেদে আমি বলবো তাকে যে আমি আপনাকে ডিভোর্স দেবো না, আমায় আপনার বাড়ি নিয়ে চলুন? আমি মোটেও এতটা বেহায়া হয়ে যায়নি যে সে আমায় একবারও কিছু বলবে না, এমনকি নিজের মুখে আমায় বলতে পারলো না তোমায় ডিভোর্স দেবো না, আমার সঙ্গে সারা জীবন থাকবে। কই, কখনো তো এমন কথা বলেনি আমায়। সে নিজে থেকে আমায় কখনো বলবে না, আর আমি তার চালচলন দেখে ভাববো সে আমায় ভালোবাসে, আর আমি জেনে বুঝে পুনরায় অপমান হতে যাব? সে তো কখনোই এই তাসফি পুনরাবৃত্তি করবে না ভাইয়া। তাসফি আবারও বলল, আপনারা যত যাই বলুন না কেন, ওই অহংকারী লোকের অহংকার না ভাঙা পর্যন্ত তাসফি তার নিকট ধরা দিচ্ছে না। ভালো যখন বাসে সাহস করে সামনে এসে বলুক না, আপনার বন্ধুকে তো আর কেউ নিষেধ করছে না। আয়ানা বলল, প্রকাশ করলে তুমি মেনে নিবে তো বোন? ভেবে বলছো তো? তাসফি মিষ্টি হেসে বলল, আগে সে প্রমাণ করুক, তারপর না হয় ভাবা যাবে। অভিমানের শুরু কি এত সহজে শেষ হয় বলুন? সৃজন বলল, তার মানে তুমি তোমার সিদ্ধান্ত থেকে পিছপা হবে না, তাই তো? তাসফি টুকরো টুকরো করে ছেঁড়া কাগজগুলোয় হাত বুলালো, অতপর মুচকি ফিসফিস করে কিছু বলল। হোরা তাসফির কথা শুনে চোখ বড় বড় করে চাইল, আর সে হতভম্ব স্বরে বলল, বলো কি গো বোন, তুমি তো বহুত ছেয়ানা। তাসফি লজ্জা পাওয়ার ভঙ্গি করে বলল, যা কি যে বলেন না আপু। তাসফি তার তস্ত কদমে বেরিয়ে গেল। সুজন আহাজারি করে বলল, ভাই তোরা আমারে কেউ হসপিটালে নিয়ে আয়, আমার মাথা ঘুরছে। যেমন বন্ধু তার তেমন বউ, কেউ কারো থেকে কম নয়। একজন সিংহ হলে আরেকজন পোষ মারানো শাবক। নিস্তব্ধকে এই কথা বললেও জীবনে পাঁচকান, তাহলে ভালোবাসার স্বীকার করা তো দূরে, আরও বেঁকে বসবে শালা। ওরা পাঁচজন নিস্তব্ধর তাসফির প্রতি দুর্বলতা দেখে ভেবেছিল তাসফিকে বোঝাবে, যেন তার সিদ্ধান্ত থেকে ফিরে আসে, এখনো সময় আছে। কিন্তু এই মেয়ে তো দেখা যাচ্ছে এখন অন্য সুর গাইছে। তাসফি ক্যাফে থেকে বের হয়ে এখন সোজা কলেজে যাবে। এই তো কাল সন্ধ্যায় আয়ানা আপু ফোন দিয়ে বলল তাদের সঙ্গে দেখা করতে আর্জেন্ট কিছু কথা আছে। প্রথম যেহেতু আজ ক্লাস ছিল না, তাই সে ভেবেছিল একদম তাদের সঙ্গে দেখা করে সোজা কলেজে যাবে। বাতাসের বেগ প্রবল। নিস্তব্ধ কফি হাতে দাঁড়িয়ে আছে তার চেম্বারের জানালার নিকট। অদ্ভুত ছন্দ তুলে বিগলিত চিত্তে সে চুমুক বসাচ্ছে কফির কাপে। পুরুষটির চিত্ত তো আনন্দিত হবেই হই যে আজ তার বউয়ের নাদোষ নদোষ মুখখানা সে অবলোকন করতে পারছে স্পষ্টভাবে। নিস্তব্ধ তিনতলার নিজের চেম্বার থেকে দাঁড়িয়ে তাসফিকে মাস্ক ব্যতীত উৎফুল্ল চিত্তে ঘোরাঘুরি করতে দেখে বাঁকা হাসল। তার টোপখানা তার বোকাবু খুব সুন্দরভাবে ভক্ষণ করে নিয়েছে। আরাধ্য তাসফিকে আগের লুকে দেখে প্রশংসা করে বলল, বাহ, এই তো আমাদের তাসফি আগের লুকে ফিরে এসেছে। ঝাক্কাস লাগছে তোকে মামা। চুপ থাক। সন্ধ্যার আগ মুহূর্ত। প্র্যাকটিক্যাল ক্লাস শেষে তাসফিকে আশা জোর জবরদস্তি শুরু করলো আজ তার সঙ্গে তার বাসায় যাওয়ার জন্য, এবং এখনই ফোন করে তার চাচিকে সে কথা জানিয়ে দিতে। তাসফি বুঝতে পারছে না আশা কেন এত জোরাজোরি করছে আজ হঠাৎ করে। তাসফি মানানোর ভঙ্গিতে বলল, এমন করিস না পাখির বাসা, আজ থাক, অন্য কোনো দিন। কিন্তু আশা তার কথা কানেই তুলল না, শোনার ভঙ্গিতে রইল একদম। শেষমেশ উপায় না পেয়ে তাসফির ওর কথাই চাচিকে জানিয়ে দিল সে আজ রাত তার বান্ধবীর বাসায় থাকবে, চিন্তা না করতে। অথচ দুজন মানুষের চতুরতার সঙ্গে করা ষড়যন্ত্র তাসফি ঘুণাক্ষরেও বুঝতে পারল না। একজন কর্তা তো অন্যজন তার কর্মী। আশা আরাধ্য আর শনি থেকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিল। অতঃপর তাসফিকে বলল, দোস্ত চোখ বন্ধ কর, তোর জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আরে আছে ভাই, তুই চোখটা বন্ধ কর না, একদম চোখ খুলবি না বলে দিচ্ছি, আমি না বলা পর্যন্ত।
তাসফি কৌতূহল চিত্তে চোখ বন্ধ করলো। আশা তাকে হাঁটিয়ে পার্কিং এরিয়ায় নিয়ে এলো, বলল, খবরদার, আমি না বলা পর্যন্ত একদম চোখ খুলবি না। এই কথা বলে সে আস্তে আস্তে করে কেটে পড়লো সেখান থেকে। তাসফি কটমট করে বলল, আশা, কোথায় গেলি পাখির বাসা? চোখ কি খুলবো? চারপাশে ধীরে ধীরে অন্ধকার তার অস্তিত্বের আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। আশার সম্পূর্ণ অবয়ব মূর্ছা যেতেই তাসফির সন্নিকটে ধীরালয়ে এগিয়ে আসলো এক সুদর্শন পুরুষের অবয়ব। সে তাসফির কানের সঙ্গে স্বয়ং ঠোঁট জোড়া স্পর্শ করে ফিসফিস করে বলল, ইয়া অফকোর্স। হঠাৎ পরিচিত পুরুষালী কণ্ঠস্বরের সঙ্গে তাসফি নিজের কোমরে পুরুষালী স্পর্শ পেতেই ঝট করে চোখ মেলে চেয়ে ছিটকে দূরে সরে গেল। আবছা আলোতে সে নিস্তব্ধ মুখখানা স্পষ্ট অবলোকন করতে পারল। তাসফি হতবুদ্ধি হয়ে আমতা আমতা করে বলল, আপনি আপনি কিভাবে? আপনি তো দুদিনের জন্য কোথাও যাবেন বলেছিলেন। নিস্তব্ধ তাসফির দিকে এক পা করে আগাতে আগাতে রহস্যময় হেসে বলল, কখন, কবে? নিস্তব্ধকে আগাতে দেখে তাসফি আতঙ্কে পেছাতে লাগলো। আশা বা গেল কোথায়? এই লোকের মতিগতি সে ঠিক দেখছে না। নিশ্চয় কোনো গভীর ষড়যন্ত্র করা হয়েছে তাকে নিয়ে। তাসফি ভয়ে ভয়ে বলল, আপনি আগাচ্ছেন কেন? নিস্তব্ধ নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি কেন বলছেন ম্যাডাম? তাসফি শুষ্ক ঢোক গিলল। পেছাতে পেছাতে তাসফি একটা গাড়ির সঙ্গে ঠেকে গেল। আশ্চর্য, এই গাড়িটাকে এখানেই কেন পার্ক করতে হলো? তার ভেতরকার সত্তা বিরক্ত নিয়ে বলল, বোকার মতো কথা বলবি না তো তাসফি। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করা থাকবে না তো কোথায় থাকবে? তুই ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে সামনে গিয়ে দৌড় মারতি, ইডিয়েট। মুহূর্তে নিস্তব্ধ তাসফির একদম সন্নিকটে এসে দাঁড়ালো। এক হাতে হ্যাচকা টানে রমণীর পেবব কোমরখানা তার সঙ্গে মিশিয়ে ধরল সন্তর্পণে। অপর হাতে তাসফির দুই হাত মুচড়ে পেঁচিয়ে ধরে পেছনে নিয়ে ধীর স্বরে শুধালো, নিস্তব্ধ ইয়াশারকে তার বেগম ডিভোর্স দিয়ে দিবে, এটাই ফাইনাল, তাই তো? তাসফি শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ নিঃশ্বাস প্রশ্বাসের গতিবেগ স্পষ্ট সে ঠাহর করতে পারছে। তাসফি এই মুহূর্তে ভীষণ করে চাইছে শক্ত থাকতে, তার দুর্বলতা নিস্তব্ধর সামনে প্রকাশ না করতে, কিন্তু পারছে না। লোকটার পুরুষালী স্পর্শ তাকে দুর্বল করে দিচ্ছে। সে পুনরায় শুকিয়ে থাকা গলা ভেজানোর বৃথা চেষ্টা করে শুষ্ক ঢোক গিলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর ইউ শিওর মাই প্রিন্সেস? তাসফি শক্ত কণ্ঠে বলল, ইয়া। ওকে, অ্যাজ ইউর উইশ। তাসফি নিস্তব্ধকে ধাক্কা দিয়ে এক কদম হাঁটতেই পরবর্তী কদম বাড়ানোর সুযোগ পেল না। সুযোগ দেওয়া হলো না। মুহূর্তেই নিজেকে শূন্যে আবিষ্কার করল সে। আতকে উঠল তাসফি। নিস্তব্ধ তাসফিকে কাঁধে তুলে নিয়েছে। তাসফি আতকে উঠে চাপা চিৎকার করে বলল, কি করছেন আপনি? নিচে নামান আমায় ডক্টর সাহেব, এখনই নিচে নামান। নিস্তব্ধ ভাবলেশীন স্বরে বলল, তা কি করে হয়? আপনি তো বললেন ডিভোর্স চাই। ডিভোর্স চাই তো কোলে নিলেন কেন? কোলে কোথায়, কাঁধে নিলাম তো। তাসফি রাগে নিস্তব্ধর পিঠে ঘুষি মারতে শুরু করলো। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, উফ, এত ছটফট করবেন না ম্যাডাম, আপনার হাজবেন্ডের ওখানে লাগে তো। তাসফি চোখ বড় বড় করে বলল, কোথায় লাগে? নিস্তব্ধ উত্তর না দিয়ে বাঁকা হেসে হাঁটতে লাগলো। বলুন। তাসফি আবারও ধস্তাধস্তি শুরু করলো। আহা, বললাম তো এত। আপনাকে স্পেশাল ডিভোর্স দেবো, আই প্রমিস, যেটা মৃত্যুর আগ পর্যন্ত তাসফি রাগী স্বরে বলল, ছাড়ুন, ছাড়ুক আমায়। আমি আপনার সঙ্গে কোথাও যাব না। এখনই নিচে নামান আমায়, আমি বাড়ি যাব। আমি আপনার সঙ্গে যাব না। নিস্তব্ধ তা যেন শুনতেই পেল না। নিজের গাড়ির সামনে এসে এক হাত দিয়ে দরজা খুলে তাসফিকে ঠাস করে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। ব্যথা পেয়ে তাসফি আর্তনাদ করে উঠল। ওহ! তবুও তার সে পাত্তা না দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু নিস্তব্ধ তার সুযোগ দিল না। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। অপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসলো ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগলো। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার এই পিঁপড়ের মতো শক্তির ধাক্কায় তা মোটেও করবে না। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির সিট বেল্ট বেঁধে দিল। কর্ণে ফিসফিস করে বলল, বেস্ট অফ লাক মিসেস ইয়াশার। বলতে দেরি ক্ষণ মুহূর্তে তাসফির কোমল গালে নিজের পুরো ঠোঁট দ্বারা সেকেন্ডে চুমু খেতে দেরি হলো না। তাসফি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ বাঁকা হেসে গাড়ি স্টার্ট করলো, উত্তর করলো, আপনার। মুহূর্তেই তুমুল গতিতে গেট পার হয়ে গেল গাড়িটি। নিজের স্থান করে নিল মসৃণ রাস্তার ভাঁজে। সন্ধ্যার পরে ড্রয়িং রুমে আজ আড্ডার আসরে নিলয় সাহেব নিজের ছোট ছেলের দেখা না পেয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, লাট সাহেবের বেটা আজ বাসায় ফেরেননি? অনিমা বেগম কৌতুক করে বলল, হ্যাঁ তাই তো,
বাপ লাট সাহেব, তার বেটা তো লাট সাহেব হবেই। আপনার গুণধর বেটা আসলে তো তাকে দেখতেই পেতেন। নিলয় সাহেব মুখ কাছুমাছু করে বললেন, গিন্নি তার ভুল ধরতে ওস্তাদ। হ্যাঁ, তার কথা না বলে সোজা কথা বলো না। আয়েশা মুচকি হেসে বলল, বাবা দেওরজি আজ আসেননি? কেন আসেনি? অনিমা বেগম কথার মাঝে ফোড়ন কেটে বলল, মাসের পর মাস থাকেন তো বাড়ির বাহিরে, বাড়িতে থাকেন 4 সপ্তাহে 1 সপ্তাহ। কটা দিন না হয় ছেলের খোঁজটা নিজেই নিয়ে নেবেন। তাছাড়া আপনার ছেলে তো আমাদের বলে যায় সে আজ কেন আসেনি, আসবে না, আসবে। আয়েশা বলল, আসলে বাবা হয়েছে কি, নিস্তব্ধ বলল আজ বাসায় আসবে না, কোথাও। তুমি চুপ থাকো, নিজের ছেলের খোঁজ নিজে নিয়ে নেক্সে। বাসন্তীর হঠাৎ ফোন বেজে উঠল। সে বাবা মায়ের দিকে তাকিয়ে আড়ালে গিয়ে মাহিনের কল রিসিভ করল। হ্যাঁ বলো। মাহিন নিঃশব্দে হেসে মাদকীয় স্বরে শুধালো, কেমন আছেন বাসন্তী সুন্দরী? বাসন্তী চোখ বন্ধ করে নিল। ছেলেটার কণ্ঠ কেমন নেশা ধরানো। অদ্ভুত টান টের পায় সে মাহিনের প্রত্যেকটা কথার ভাঁজে। আলহামদুলিল্লাহ, তুমি? মাহিন স্বাভাবিক স্বরেই উত্তর করল, আপনার কল রিসিভের অপেক্ষা করছিলাম। তো কি করছিলেন? ছেলেটার কণ্ঠ স্বাভাবিক, তবুও বাসন্তী প্রত্যেক কথার ভাঁজে অদ্ভুত মায়া খুঁজে পায়, যেন সেই মায়াজাল তাকে আবদ্ধ করতেই সৃষ্টি করা।